ধরা। আজ সকাল থেকে অদিতি অপেক্ষা করে আছে পার্সেলটা আসার। নীল সুতির জমির মাঝে সবুজ সুতো দিয়ে জায়গায় জায়গায় কলকা করা, আর সরু কালো পাড়ের ওপর ছোট্ট ছোট্ট লাল ফুল। কাল রাতে অনলাইনে দেখি শাড়িটা বেশ পছন্দ হয়ে যায় অদিতির। দামও খুব বেশি নয়, তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয় সেটা। সকালবেলা ঘুম থেকে উঠে অদিতি দেখল যে সেই অনলাইন শপিং সাইটটা থেকে একটা মেসেজও চলে এসেছে। পার্সেলটা সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে আজকেই ডেলিভারি হবে। এখন ঘড়িতে 3টে বাজে। রবিবার বলে কথা, তাই মা, বাবা, ভাই সবাই আজ বাড়িতেই আছে। একটু আগেই সবাই তুলাইপঞ্জি চালের গরম গরম ভাত দিয়ে কষা কষা করে রান্না করা মাটন খেয়েছে এবং এখন যে যার ঘরে ল্যাদ খাচ্ছে। অদিতি অবশ্য এখন স্কুলের এক গাদা খাতা নিয়ে সেগুলো দেখতে বসেছে। আসছে বুধবারের মধ্যে সেগুলো জমা না করলে প্রিন্সিপাল তাকে জ্যান্ত খেয়ে নেবে। প্রিন্সিপালের টিয়া পাখির মতো মুখটার কথা ভেবে মনে মনে অদিতির খুব হাসিই পেল। কিন্তু পার্সেলটা এখনো আসছে না কেন? এটা ভেবে তার আবার টেনশন শুরু হয়ে গেল। একটু ভয় ভয়ও করতে লাগলো অদিতির, কারণ যে অনলাইন শপিং সাইটটা থেকে সে শাড়িটা অর্ডার করেছে সেটার নাম অবশ্য আগে সে কোনোদিন শোনেনি। ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা রিলের মাঝে সাইটটার খোঁজ পায় সে। তারপর কৌতূহল বশত লিঙ্কে ঢুকে একটু ঘাঁটাঘাঁটি করতেই নীল রঙের শাড়িটা তার নজরে আসে। এখন লিঙ্কটা খুলে অর্ডারটা আরেকবার চেক করতে গিয়ে অদিতি দেখল সেই লিঙ্কটা আর খুলছে না। সে মনে মনে সবে ভাবছে যে টাকাটা বোধহয় পুরোটাই মার খেয়ে গেল। ঠিক এমন সময় তাদের ফ্ল্যাটের কলিং বেলটা বাজল। অদিতি লাফিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল এক বছর 80 টাক মাথার বৃদ্ধ একগাল হাসি নিয়ে একটা সোনালি রঙের রাংতায় মোড়া পার্সেল হাতে দাঁড়িয়ে রয়েছে। অদিতি এতটা বৃদ্ধ মানুষকে এর আগে অন্তত কখনো কিছু ডেলিভারি করতে দেখেনি। তাছাড়া বুড়োটার হাসির মধ্যে গা ছমছমে এমন একটা ব্যাপার আছে যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। অদিতি পার্সেলটা নিয়ে দরজাটা বন্ধ করে দিল। পাশের ঘর থেকে মা জিজ্ঞাসা করল, অদিতি, কে আসলো রে? অদিতি একটু গলা তুলে বলল, কেউ না মা, আমার একটা পার্সেল। অমনি অদিতির মা ঝাঁঝালো স্বরে উত্তর দিল, আবার পার্সেল এলো? খালি টাকা নষ্ট করছিস, এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। অদিতি মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের ঘরে ঢুকতে ঢুকতে শুনল তার ভাইয়ের ঘর থেকে জোরে জোরে ভিডিও গেম খেলার একটা শব্দ ভেসে আসছে। অদিতি আলতো করে নিজের ঘরের দরজাটা ভিতর থেকে লক করে দিল। পার্সেলের বাক্স থেকে সোনালি রঙের রাংতাটা তাড়াহুড়ো করে না ছিঁড়ে খুব যত্ন নিয়ে তার গায়ে লাগানো সেলোটেপগুলো খুলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার ভিতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত সুন্দর দেখতে সেই নীল রঙের শাড়িটা। শাড়ির রং আর মেটেরিয়ালটা ফোনে যেরকম দেখতে লাগছিল, সামনে থেকে এবং হাতে নিয়ে অদিতি লক্ষ্য করল সেটা একদমই সেরকম সাদামাটা নয়, বরং বেশ খানিকটা অন্য রকমের। এমন কিছু সে জীবনে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। ঠিক যেন
এই পৃথিবীর জিনিস নয় এটা। অদিতির খুব ইচ্ছে করল শাড়িটা পরে তার বেস্ট ফ্রেন্ড অনুজাকে ভিডিও কল করে একবার দেখানোর। একটা কালো হাতকাটা ব্লাউজের সাথে নীল শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে অদিতি যখন নিজেকে দেখল, দেখার পরে সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। অদিতি আয়নার ভিতর দিয়ে দেখল সে নিজের ঘরে আর দাঁড়িয়ে নেই, তার বদলে আলো, ছায়া আর ধোঁয়া দিয়ে নির্মিত একটা সারিয়াল স্পেসের মধ্যে যেন অসম্ভবভাবে ভাসছে। সে এবার তার ঘরের চারদিকে তাকিয়ে দেখল তার খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, সাজার জিনিসপত্র, ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা, পেন, সবকিছু এক স্বচ্ছ তরলের মতো জিনিস দিয়ে তৈরি, আর সেগুলো থেকে যেন এক প্রকার জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। তার হাত পা থেকেও অদ্ভুতভাবে অচেনা এক গাছের কচি কচি পাতা বের হয়ে আসছে। অদিতি বুঝতে পারল সে এক অন্য দুনিয়ায় প্রবেশ করেছে, আর এটা ঘটেছে তার ওই নীল শাড়িটা পরার ঠিক পরের মুহূর্ত থেকে। অদিতি এবার নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এ যেন এক সমান্তরাল পৃথিবী, যেখানে তার মৃত ঠাকুরদা, ঠাম্মা, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছোট মামা, ছোটবেলার জলে ডোবা বন্ধু রুবিনা, আত্মহত্যা করা স্কুলের প্রিয় শিক্ষক অশ্বিনী স্যার, সবাই রয়েছে। সবাই সারাক্ষণ হাসি মুখে গল্প করছে, গান গাইছে, মজা করছে। কোথাও এতটুকু দুঃখ নেই, কারোর মনে হিংসে নেই, কথাবার্তায় অন্যকে ছোট করা নেই। খুশিতে অদিতির চোখে জল চলে এলো। সেও তাদের সাথে যোগ দিল এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল এ এক এমন জগৎ যেখানে কারোর কখনো খিদে পায় না, অসুখ হয় না, ফলে কাউকেই এখানে কোনো কাজ করতে হয় না। সদা সর্বদা এক আনন্দময় দুনিয়া। অদিতি বাড়ির বাইরে বেরিয়ে দেখল আকাশে নরম তুলোর মতো মেঘ, চারিদিকে নরম রোদ, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, আর হালকা শীতের আমেজ বয়ে চলেছে অবিরত। কিন্তু রাস্তা ধরে সে যত এগোতে লাগল ততই অদিতি সারা মনে একটা অজানা ভয় চেপে ধরল। চারিপাশে সবকিছুই বড্ড বেশি ভালো, বড্ড বেশি একঘেয়ে। সময়টা যেন একটা জায়গায় স্থির হয়ে রয়েছে, রোবটের মতো সবকিছুই বড় যান্ত্রিক, আবেগের কোনো ওঠানামা নেই। চতুর্দিকে শুধু মৃত মানুষদের মিছিল। অদিতি ভাবল, তাহলে কি সেও মারা গেছে? কারণ এই জগতে এখনো পর্যন্ত সে এমন কোনো চেনা মানুষের দেখা পায়নি যে তার ফেলে আসা পৃথিবীতে এখনো বেঁচে আছে। অদিতি বুঝতে পারছে না এই সমান্তরাল বিশ্বে তাহলে সে এলো কেন? কোনো টেকনিক্যাল গ্লিচ নয় তো? নাকি ইচ্ছে করেই এরা তাকে একটা অন্য ডাইমেনশনে এনে ফেলেছে? কি চায় এরা? অদিতির দম বন্ধ হয়ে আসতে লাগল। আর এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন যে আশেপাশে রাত নেমে এসেছে তা খেয়ালই করেনি সে। হঠাৎ অদিতির মনে হল, না, এবার বাড়ি তাকে ফিরতেই হবে, নইলে বাবা মা তার জন্য অযথা দুশ্চিন্তা করবে। মোবাইলটাও তো তার কাছে নেই। এই পৃথিবীটায় বোধহয় ফোন ব্যাপারটাই
অস্তিত্বের মধ্যে পড়ে না। মায়ের জন্য খুব কষ্ট হতে লাগলো তার। বাড়ি ফিরে অদিতি দেখল কোথাও কেউ নেই। সারা বাড়ি এখন ধু ধু করছে। বাবা, মা আর ভাইয়ের নাম ধরে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরেও অদিতি কারুর সাড়া পেল না। অদিতি বুঝতে পারল না কাছের মানুষদের ছেড়ে এই জগতের প্রাণীগুলো কিভাবে এত হাসি হাসি মুখে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। তাদের পৃথিবীর মানুষেরাও অবশ্য নিজেদের মৃত আত্মীয় স্বজনদের শোক ভুলে হাসে, ইয়ার্কি মারে বা ভালোবাসে, কিন্তু তা বলে এভাবে এত সহজে তাদেরকে নিজেদের জীবন থেকে তো ছেঁটে ফেলা যায় না। অদিতি মা বাবার ঘরটার একটা কোণে বসে অনেকক্ষণ কাঁদল। কি করে ফিরে যাবো? আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই। কেন এরকম হলো? কেন কেন এরকম হলো? আমি কি করে তারপর দেখল ধীরে ধীরে ভোর হচ্ছে। অদিতি কিছুতেই ভেবে পেল না যে কিভাবে, কি করলে আবার সে তার চেনা বিশ্বে ফিরে যেতে পারবে। হঠাৎ নিজের ওপর খুব রাগ হলো অদিতির। এই সহজ উপায়টা কেন এতক্ষণ তার মনে পড়েনি। অদিতি ভাবল, যদি নীল শাড়িটা পরার পরেই তাকে এই নতুন দুনিয়ায় চলে আসতে হয়েছে, তবে কি তাহলে সেই শাড়িটা খুলে ফেললেই আবার জীবিতদের জগতে ফিরে যেতে পারবে সে? কথাটা মনে আসতেই অদিতি তার গা থেকে নীল শাড়িটা খুলে ফেলতে গেল, কিন্তু দেখল সেটা তার চামড়ার সাথে অদ্ভুতভাবে জুড়ে গেছে। কিছুতেই সেটা টেনে গা থেকে ছাড়ানো যাচ্ছে না। অদিতি এবার মনে প্রাণে ভগবানের নাম নিয়ে গা থেকে প্রচণ্ড জোরে নীল শাড়িটা টানতে শুরু করল। জায়গায় জায়গায় শরীরের চামড়ার সাথে নীল রঙের শাড়িখানা নিজের দেহ থেকে অদিতি ছিঁড়ে ছিঁড়ে উপড়ে ফেলতে লাগলো। চারিদিক রক্তের ছিটেতে ভরে গেল নিমেষে। অদিতি জ্ঞান হারিয়ে সেই আলো ছায়া নির্মিত স্পেসটার উপর চিত হয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, অদিতি শুনতে পেল মা তাকে সন্ধেবেলার চা আর টিফিন খেতে ডাকছে। অদিতি, কি রে, সন্ধে হয়েছে তো, আয় আয় মা, চা আর টিফিনটা খেয়ে যা। অদিতি মাটি থেকে উঠে বিছানায় আবার দুর্বল গাখানা এলিয়ে দিল। তার সার দেহ থেকে তখন চাপ চাপ রক্ত পুরো বিছানায় লেগে যাচ্ছে, আর সমস্ত ঘরময় সেই নীল শাড়িটার রক্তমাখা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পাখার হাওয়ায় উড়ে উড়ে বেড়াচ্ছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে দরজার ওপাশ থেকে অদিতির মা তাকে খুব বকাবকি শুরু করল। কি রে, আয়, কখন থেকে ডাকছি, একদম চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার সারা শরীর তখন অসহ্য জ্বালায় জ্বলে যাচ্ছে। আরে এই দেখো, মেয়ে একেবারে আমার কথা শোনে না। অদিতি, তবুও মায়ের বকুনিটা শুনে একটা তৃপ্তির আলতো হাসি অদিতির মুখে খেলে গেল। আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।